চাচা, আজ আমার ঘরটা বড্ড ছোট হয়ে গেছে। তুমি কি আসবে আমার সাথে? সেই বরফ শীতল হাতের টান এতটাই শক্তিশালী ছিল যে আমি মাটিতে আছড়ে পড়লাম। আমার মনে হচ্ছিল মাটির নিচ থেকে আরো ডজন খানেক হাত আমাকে আঁকড়ে ধরেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই সেই মেয়েটির কবরের ভেতর থেকে ধীর পায়ে উঠে এলো সেই সাদা পোশাকের অভয়ব। চাঁদের আবছা আলোয় দেখলাম তার মুখটা। উফ, সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। তার চোখ নেই, শুধু দুটো অন্ধকার গর্ত, গলার নিচটা থেতলে গেছে, আর সেখান থেকে সেই কালচে আঠালো তরল ঝরছে। সে আমার একদম কাছে এসে ঝুঁকে দাঁড়ালো। তার পচা মাটির গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছিল। সে ফিস ফিস করে বলল, চাচা, কাফনের দাগটা কি এখনো দেখা যাচ্ছে? তুমি কি আমার দাগটা মুছে দেবে? আমি বুঝতে পারলাম এই মেয়েটি একা নয়। চারপাশের পুরনো খবরগুলো থেকে একে একে ছায়ামূর্তিগুলো বের হয়ে আসছে। তারা সবাই আমার দিকে এগিয়ে আসছে। আমি জানি না কোথা থেকে সাহস পেলাম। আমি আমার কোমরে থাকা ছোট ছুরিটা বের করে সেই হাতে আঘাত করলাম। সাথে সাথে হাতটা ঢিলে হয়ে গেল। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম আমার কুঁড়ে ঘরের দিকে। পেছন থেকে শোনা যাচ্ছিল শত শত মানুষের কান্নার শব্দ আর হাহাকার। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমি জায়নামাজে বসে দোয়া করেছি। দরজার ওপাশে সারা রাত কেউ না কেউ নখ দিয়ে আছড়ে কেটেছে আর আমার নাম ধরে ডেকেছে। সকাল হওয়ার পর গ্রামবাসী যখন আমাকে উদ্ধার করলো, তারা দেখলো আমার সারা শরীরে মাটির দাগ আর পায়ে সেই কালচে আঙ্গুলের ছাপ, যা সেই মৃত মেয়েটির গলায় ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই মেয়েটির কবরটা ছিল একদম অক্ষত, যেন কেউ সেখানে হাতই দেয়নি। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। রহমত চাচা হয়তো বেঁচে ফিরেছেন, কিন্তু সেই রাতের আতঙ্ক তাকে আজও তাড়িয়ে বেড়ায়। পরবর্তী নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কণ্ঠস্বরে আমি ছিলাম মোহাম্মদ রিসালাত।